আজকে আমরা কথা বলবো ডিলেন থমাসের একটা অসাধারণ কবিতা নিয়ে, পোয়েম ইন অক্টোবর বা অক্টোবরের কবিতা। চলুন এই কবিতার গভীরে ডুব দেয়া যাক। এটা শুধু একটা সাধারণ কবিতা না, এটা জন্মদিন, স্মৃতি আর প্রকৃতির সাথে আমাদের যে অদ্ভুত একটা সম্পর্ক, তার একটা নতুন দরজা খুলে দেয়। কবিতাটার শুরুই হচ্ছে একটা গভীর আর একটু যেন রহস্যময় লাইন দিয়ে, ইট ওয়াজ মাই 30th ইয়ার টু হেভেন। মানে কবির বয়স যখন ৩০ বছর হল, তখন তার মনে হচ্ছে স্বর্গের দিকে যেন আরও এক পা এগোলেন তিনি। দারুণ একটা ভাবনা, তাই না? আচ্ছা, ভাবুন তো একবার, জন্মদিনের সকালে একটু হাঁটতে বেরোলেন আর অমনি ঋতুটাই বদলে গেল। সম্ভব নাকি? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের এই কবিতার একেবারে ভেতরে, এর জাদুকরী জগতে টেনে নিয়ে যাবে। একটা এমন জগৎ যেখানে বাস্তব আর স্মৃতি সব যেন একাকার হয়ে গেছে। তাহলে চলুন কবিতার মূল ভিত্তিটা একটু বুঝে নিই। আসলে পুরো কবিতাটা দাঁড়িয়ে আছে ৩০ বছর বয়সে পা রাখার একটা অনুভূতির ওপর। কবি তার জন্মদিনে একা একা হাঁটতে বেরিয়েছেন, আর ওই সাধারণ হাঁটাটাই কিভাবে যেন তার অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে একটা সেতু তৈরি করে দিল। এই কবিতার আরও একটা দারুণ ব্যাপার হলো এর গঠনটা। যদি খেয়াল করেন, দেখবেন প্রত্যেকটা স্তবকে লাইনগুলো কেমন সাজানো, লম্বা, তারপর ছোট, আবার লম্বা। পড়ার সময় মনে হয় যেন সমুদ্রের ঢেউ ওঠা-নামা করছে, বা কবি নিজে যেমন পাহাড়ে উঠছেন সেই পথের একটা প্রতিচ্ছবি। এই অদ্ভুত গঠনটাই কিন্তু কবিতাটাকে জীবন্ত করে তোলে। আচ্ছা, তাহলে কবিতাটার গল্পটা কি? চলুন খুব সহজে ৪টা ধাপে পুরো জার্নিটা একবার দেখে নিই। তো এই হলো মোটামুটি ৪টা ধাপ, জাগরণ থেকে শুরু করে একেবারে চূড়ায় পৌঁছানো। একদিকে যেমন এটা একটা শারীরিক যাত্রা, মানে ঘুমন্ত শহর ছেড়ে পাহাড়ে ওঠা, তেমনি এটা কিন্তু কবির নিজের ভেতরেরও একটা ভ্রমণ, একটা মানসিক যাত্রা। এতক্ষণ তো আমরা দেখলাম গল্পে কি হলো, কিন্তু আসল ম্যাজিকটা তো অন্য জায়গায়। ডিল্যান থমাস কিভাবে শুধু শব্দ দিয়ে, ভাষা দিয়ে এই অবিশ্বাস্য অভিজ্ঞতাটা তৈরি করলেন, চলুন এবার সেই রহস্যটা ভেদ করা যাক। কবিতার শুরুটা ভাবুন। চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, পুরো শহর ঘুমে অচেতন, কিন্তু কবি একা জেগে। আর শুধু কবি নন, প্রকৃতিও জেগে আছে, আর যেন ইশারায় কবিকে ডাকছে। এই লাইনগুলো শুনুন একবার, কি অসাধারণ! দ্য হেরেন প্রিস্টেড শোর, দ্য মর্নিং বেকেন উইথ ওয়াটার প্রেইং। খেয়াল করেছেন শব্দগুলো? সাধারণ শব্দ নয়, কিন্তু এর মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। এখানে থমাস কি করছেন দেখুন, সমুদ্র তটকে বলছেন প্রিস্টেড, মানে যাজকীয়। জল যেন প্রার্থনা করছে। এই যে পার্সনিফিকেশন, মানে প্রকৃতিকে মানুষের মতো করে দেখা, এর ফলে কি হচ্ছে? প্রকৃতি এখানে শুধু একটা ব্যাকগ্রাউন্ড নয়, বরং নিজেই একটা জীবন্ত চরিত্র হয়ে উঠছে, সেই কবিকে নিজের দিকে ডাকছে। এরপর আমরা পৌঁছে যাই কবিতার একেবারে টার্নিং পয়েন্টে, সেই জাদুকরী মুহূর্তটায় যখন আবহাওয়াটা হঠাৎ করেই বদলে যায়। অক্টোবরের রোদ, অথচ তাতে গ্রীষ্মের আমেজ। পাহাড়ের কাঁধে যেন গ্রীষ্মের আশ্চর্য নেমে এসেছে। ভাবা যায়, এই লাইনগুলোতেই সেই অসম্ভব সুন্দর বদলের ছবিটা আঁকা হয়েছে। এই যে ম্যাজিকের মতো একটা পরিবর্তন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ বাইরের এই বদলটা আসলে কবির ভেতরের জগতের একটা প্রতিচ্ছবি, তার স্মৃতির জগতের প্রতিচ্ছবি। কবি যেন শরৎকাল থেকে হেঁটে তার ব্যক্তিগত, তার নিজের গ্রীষ্মকালে ঢুকে পড়ছেন। দারুণভাবে দেখানো হয়েছে, তাই না, যে আমাদের চারপাশটা কিভাবে আমাদের ভেতরের অনুভূতিকে জাগিয়ে তুলতে পারে। আর এই আবহাওয়ার বদলের সাথেই আমরা পৌঁছে যাই কবিতার ক্লাইম্যাক্সে, সেই আবেগঘন মুহূর্তে যেখানে কবির অতীত আর বর্তমান মিলেমিশে একাকার হয়ে যায়। এই লাইনগুলো শুধু শুনুন, আ চাইল্ডস ফরগটেন মর্নিংস। কবির মনে পড়ছে সেই সব ভুলে যাওয়া সকালের কথা, আর তারপর বলছেন, দ্যাট হিজ টিয়ার্স বার্নড মাই চিকস অ্যান্ড হিজ হার্ট মুভড ইন মাইন। মানে সেই ছোট্ট ছেলেটার চোখের জল যেন তার নিজের গাল পোড়াচ্ছে, তার হৃৎপিণ্ডটা যেন নিজের বুকের মধ্যে স্পন্দিত হচ্ছে। এখানে ৩০ বছরের কবি আর তার ভেতরের শিশুটা, দুটো সত্তা একেবারে এক হয়ে গেছে। এখানে লং ডেড চাইল্ড বা মৃত শিশু বলার মানে কিন্তু এই নয় যে শিশুটা আর নেই। এর মানে হল তার ভেতরের সেই বিশুদ্ধ আনন্দটা, সেই উচ্ছ্বাসটা এতদিন সুপ্ত ছিল, ঘুমিয়েছিল, আজ সেটা আবার জেগে উঠেছে। সবচেয়ে বড় উপলব্ধিটা হল, আমাদের অতীত আসলে মরে যায় না,
ওটা আমাদের বর্তমানের মধ্যেই বেঁচে থাকে আর এই বোধোদয়টাই হল এই কবিতার সর্বোচ্চ বিন্দু। তো আমরা দেখলাম কবিতাটা কিভাবে এগিয়েছে, কিভাবে ভাষা দিয়ে এই জগৎটা তৈরি হয়েছে, কিন্তু এর পেছনের আসল বার্তাটা কি, মানেটা কি? চলুন এবার সেই গভীর অর্থটা খোঁজার চেষ্টা করি। পুরো কবিতাটা আসলে দুটো বড় আইডিয়ার উপর দাঁড়িয়ে আছে। একটা হলো বরস বাড়া সৌন্দর্য, আর অন্যটা হলো মানুষ আর প্রকৃতির মধ্যে যে গভীর একটা সম্পর্ক, সেইটা। প্রথম ভাবনাটা নিয়ে বলি, বার্ধক্যের সৌন্দর্য। থমাসের কাছে বয়স বাড়া মানে ফুরিয়ে যাওয়া নয়, বরং এটা এমন একটা প্রসেস যেখানে আমরা আমাদের আসল সত্তার আরও কাছে যাই। ছোটবেলায় যেটাকে হৃদয়ের সত্য বলে মনে হতো, বয়স বাড়ার সাথে সাথে সেই অনুভূতিটাই আরও পোক্ত হয়, আরও গভীর হয়। আর দ্বিতীয় ভাবনাটা হলো মানুষ আর প্রকৃতির সম্পর্ক। কবির জীবনটা যেন ঋতুচক্রের মতোই ঘুরছে, আর তিনি যখন প্রকৃতির এই রহস্যময় ছন্দের সাথে নিজেকে মেলাতে পারছেন, ঠিক তখনই জীবনের আসল আনন্দটা খুঁজে পাচ্ছেন। মানে আমরা প্রকৃতি থেকে আলাদা নই, আমরা প্রকৃতিরই একটা অংশ। কবিতার শেষে এসে আমরা একটা প্রার্থনার মুখোমুখি হই, খুব সুন্দর, খুব আশাবাদী একটা প্রার্থনা, যা ভবিষ্যতের দিকে তাকিয়ে করা। শেষ লাইনগুলো এমন, "Oh, may my heart's truth still be sung on this high hill in a year's turning." কবি প্রার্থনা করছেন তার হৃদয়ের এই সত্যটা যেন বেঁচে থাকে। 1 বছর পরেও যেন এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি এই একই গান গাইতে পারেন। ভবিষ্যতের ওপর কি গভীর একটা আস্থা! এই আলোচনাটা শেষ করার আগেই একটা প্রশ্ন রেখে যাই। সবার জীবনেই নিশ্চয়ই এমন কোনো বিশেষ জায়গা আছে যেখানে গেলে মনে হয় যেন নিজের পুরনো আমির সাথে দেখা হয়ে গেল, তাই না? কোনো একটা জায়গা কিভাবে আমাদের অতীতের সাথে এতটা গভীরভাবে জুড়ে দিতে পারে? এই কবিতাটা হয়তো আমাদের সেই সংযোগটাকেই নতুন করে খুঁজে দেখতে বলে।